টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রীতম স্যার। আজ আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর মানে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের এই দল বিষয়ের তোমাদের বাংলা ব্যাকরণের একদম প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায় হচ্ছে দল। এই দল বিষয়ের সব ধরনের প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ এই যে তোমাদের বাংলা ব্যাকরণে যে দল যে চ্যাপ্টারটি রয়েছে এর বাইরে, মানে আজকে আমি যা আলোচনা করব তার বাইরে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু স্কুলের পরীক্ষায় আসবে না। মানে এই দল বিষয়ে এই আলোচনার মধ্যে থেকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব, তা একবার দেখে নিলে তোমাদের কিন্তু কনসেপ্ট পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। তাহলে কিন্তু এ কথাটা আমি বলতেই পারি, দেখো মানে বই পড়বার আর কোনো মানে থাকে না, প্রয়োজন থাকে না কোনো সহায়িকার সহায়তারও। টিউটোপিয়ার এই যে ইউটিউব ক্লাসের এই ভিডিওটি তোমাদের পরীক্ষায় ভালো নম্বরের জন্য কিন্তু যথেষ্ট হবে। আর ধরো এতদিনে বা প্রথম থেকে ধরো যেহেতু আজকে ক্লাসটা শুরু হচ্ছে, তোমরা অনেকেই হয়তো টেক্সটটা পড়োনি বা কেউ ধরো পড়বে, এরকম হয়তো কেউ ভাবছো, ঠিকই তাই না? তাহলে দেখো একটা তোমরা কাজ করতে পারো। কি করতে পারো? ভালো করে টেক্সটটা পড়তে পারো বা ভালো করে গ্রামারটা পড়তে পারো। এগুলো পড়ার পাশাপাশি তোমরা কিন্তু আরেকটি কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আমাদের টিউটোপিয়ার যে একটি অ্যাপ আছে, এই অ্যাপ থেকেও কিন্তু তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। কারণ টিউটোপিয়ার অ্যাপে খুব সুন্দর গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এর প্রত্যেকটি টপিককে কিন্তু ধরে ধরে আলোচনা করা হয়েছে। তাহলে চলো আমরা তাহলে দেখে নিই যে কি রয়েছে আমাদের আজকের প্রশ্নে। তার আগে আরেকটি কথা, ভালো করে কিন্তু কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে, মানে বাংলা ব্যাকরণের টেক্সটটা পড়ে ভালো করে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এবং আমার ভিডিওটিও কিন্তু পাশাপাশি দেখতে হবে। এই ভিডিওটি তোমাদের একটা মানে সাহায্যকারী উপাদান বলতে পারো। চলো চলে যাই তাহলে আমাদের প্রথম প্রশ্নে। দেখো আমাদের প্রথম প্রশ্ন সাধারণত রয়েছে দল কাকে বলে। কেমন? এর আগে দেখো কতগুলো বিষয় আমাদেরকে একটুখানি মাথায় রেখে নিই। সাধারণত পরীক্ষায় যেহেতু তোমরা পরীক্ষা প্রশ্ন উত্তর লিখবে, পরীক্ষায় কীরকম করে ভালো নম্বর পাবে এটাও যেমন একটা দিক, অর্থাৎ তোমাদের স্কুলের পরীক্ষায় এক একটি স্কুল এক এক রকমভাবে প্রশ্ন সাধারণতভাবে করে, ঠিক আছে? কখনো এমসিকিউ করে, কখনো ভিএসিকিউ করে, কখনো এলএকিউ করে, ঠিক আছে? কিন্তু আমরা আগে তোমাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে তোমাদেরকে দেখবে মুখে মুখে কিছু কিছু এমসিকিউ বা এসিকিউ সাধারণভাবে আমি বলবো। এই কনসেপ্টটা যদি তুমি আগে ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু তুমি দেখবে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে, ঠিক আছে? দেখো দল বিষয়টা আসলে কি, ধরা যাক ধরো আমি এখানে একটা জিনিস আঁকছি, দেখো তো তোমরা কেউ বুঝতে পারো কিনা। ধরো কেমন? খুব একটা ভালো আঁকতে পারি না, তবু তোমাদেরকে কিছুটা অন্তত বোঝানোর চেষ্টা আমি করছি, ঠিক আছে? ধরো এইটাকে যদি আমি একটা ফুল ভাবি, এটাকে ধরো যদি আমি একটা ফুল ভাবি, পুরো বিষয়টাকে যদি আমি একটা ফুল যদি আমি ভাবি, ঠিক আছে? ফুলের মতো কিছুটা হয়তো হয়েছে, অতটা ভালো আঁকতে পারিনি। দেখো এই ফুলটা যে তৈরি হয়েছে, এই ফুলগুলোর মধ্যে দেখো কতগুলো পাপড়ি রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই ফুলের এইগুলো কি? এগুলো হচ্ছে ফুলের পাপড়ি, তাই তো? এগুলো কি? এগুলো হচ্ছে ফুলের পাপড়ি, তাই তো? এই বিষয়টা হচ্ছে ফুলের পাপড়ি। তাহলে এই যে দল, এই বিষয়টার বা দল এই শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে তোমার ফুলের পাপড়ি। কি বললাম? দল এই যে শব্দটার, এটার তাহলে আক্ষরিক অর্থটা কি? এটার আক্ষরিক অর্থ হলো ফুলের পাপড়ি, ঠিক আছে? তাহলে তোমাদের দেখবে তোমাদের যে অনুশীলনীরা রয়েছে, এই অনুশীলনীর মধ্যে কিন্তু তোমরা দেখবে যে দল বিষয়ের আক্ষরিক অর্থ কি এইটা দিয়ে দেখবে কিন্তু একটা প্রশ্ন কিন্তু রয়েছে।
তাহলে দল বলতে আমরা সাধারণত কি বুঝি? দল কথাটির অর্থ হচ্ছে পাপড়ি। কেমন? দেখো, পাপড়ি কিসের পাপড়ি? ফুলের পাপড়ি। একটি ফুল যেমন একাধিক পাপড়ি নিয়ে গড়ে ওঠে, দেখালাম না একটা ফুল, সে ফুলের একাধিক পাপড়ি নিয়ে গড়ে ওঠে, তাই তো? ঠিক সেই রকম ভাবেই আবার কোনো ফুলে দেখবে একটি পাপড়ি থাকে, কখনো কোনো ফুল যেখানে কিনা একটি পাপড়ি থাকে। তেমন কিন্তু একটা শব্দেও কিন্তু হয়। তাহলে কোনো শব্দ অনেকগুলো দল নিয়ে গড়ে ওঠে, মানে অনেকগুলো পাপড়ি নিয়ে গড়ে ওঠে, আবার কোনো শব্দ শুধুমাত্র একটা দল নিয়েই গড়ে ওঠে। কেমন? এই যে বিভিন্ন শব্দ বিভিন্ন রকম ভাবে গড়ে উঠছে, এই বিষয়টার মধ্যেই আসলে রয়েছে হচ্ছে দল। এই দল কথাটিকে খুব ভালো করে বলতে গেলে, যদি দলটাকে তুমি ভাঙো, যে জিনিসটা আমরা পাই, ইংরেজিতে তোমরা এটাকে বলে থাকো হচ্ছে সিলেবল, অক্ষর। কেমন? এবার আসি হচ্ছে আমরা আমাদের আলোচনায়। আমরা আলোচনার মধ্যে আমরা কি পাবো? ধরা যাক একটি বড় শব্দ। এই বড় শব্দটিকে যখন আমি উচ্চারণ করি তখন কিন্তু গোটা শব্দটি আমি একটি ধাক্কায় উচ্চারণ করি না, মানে একভাবে উচ্চারণ করি না। মানে ব্যাপারটা কি? ধরা যাক আমি একটা শব্দ বললাম, আমি এখানে কি শব্দ এখানে বলা যায়? ধরা যাক আমি বললাম হচ্ছে অপরাজিতা। এই যে অপরাজিতা শব্দটি আমি বললাম, এই শব্দটি কি আমি একবারে উচ্চারণ করছি? অপরাজিতা উচ্চারণের ক্ষেত্রে হয়তো দেখলে মনে হবে একবারে উচ্চারণ করছি, কিন্তু এই শব্দটি কি আসলে আমি একবারে উচ্চারণ করছি না। আমরা কি করছি? কি বলছি? বলছি অ প রা জি তা। বুঝতে পেরেছো? মানে ব্যাপারটা এরকম, অ প রা জি তা। সুতরাং এই যে প্রত্যেকটি শব্দ, এই যে শব্দটির এই যে অক্ষরগুলোকে আমরা যে আলাদা আলাদা করে উচ্চারণ করলাম, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি দল। সুতরাং এই অপরাজিতা শব্দটির মধ্যে 5টি দল রয়েছে। কটি দল রয়েছে? 5টি দল। কেমন? কিন্তু এমন অনেক ছোট শব্দ আছে যাদের আমরা পুরোটাকে এক ধাক্কা দিয়ে উচ্চারণ করে ফেলি। এক ধাক্কা দিয়ে মানে একই নিঃশ্বাসে উচ্চারণ করে ফেলি। তাহলে অপরাজিতা এমন একটি শব্দ, যে শব্দটি আমরা কিন্তু এক ধাক্কায় বা এক নিঃশ্বাসে উচ্চারণ করছি না। কেমন? আবার ঠিক যে কথাটি আমি বলেছিলাম যে একটি ফুলে যেমন অনেক পাপড়ি থাকে, ঠিক একই রকম ভাবে একটি শব্দে অনেক দল থাকে। আবার অন্যদিক কথাটাও ঠিক, একটি ফুলে একটি পাপড়ি আছে, আবার একটি শব্দে একটি দল আছে। তাহলে যেই শব্দে দেখবে একটি শব্দে একটি দল আছে, তার মানে তখন কিন্তু বুঝে নিতে হবে এই শব্দটি আসলে এক ধাক্কায় এক নিঃশ্বাসে উচ্চারিত হয়েছে। কি রকম শব্দ? যেই শব্দে একটি দল আছে বা একটি ফুলের পাপড়ি রয়েছে। যেমন আমি বললাম আম, বললাম জাম, ঠিক আছে? বললাম হচ্ছে খাট, বললাম গাছ, বললাম গাছ, বললাম খাট, ঠিক আছে? ভূত, পথ, মগ, ঢাল, চাল, জল, বিষ, ফল ইত্যাদি। এই যে শব্দগুলো দেখো, এই শব্দগুলোকে কিন্তু তুমি আর ভাঙতে পারবে না। তুমি এটাকে কি ভাঙতে পারবে? গয়াকার ছ লিখতে পারবে না। গাছ একবারই উচ্চারণ করছি, খাট একবারই উচ্চারণ করছি, জাম একবারই উচ্চারণ করছি, আম একটি বাড়ি আম, আম এরকম করে ভাঙতে পারবে? অপরাজিতা আমরা যেমন 5টি ভাবে ভেঙেছি, এটাকে ভাঙা যাচ্ছে না। সুতরাং এগুলো প্রত্যেকটি হচ্ছে আসলে এক
দল বিশিষ্ট শব্দ। আর এই যে শব্দটা লিখেছি এই শব্দ কিন্তু একের অধিক দল বিশিষ্ট শব্দ। তাহলে দল বলতে সাধারণত এখানে কি বোঝানো হচ্ছে? অক্ষরগুলোকে, সিলেবেলগুলোকে ভেঙে যেটাকে আমরা পাচ্ছি, বিশ্লেষণ করে যেটাকে আমরা পাচ্ছি। আমরা দেখবে এই দলের পরেই দেখবে তোমাদের ধ্বনি বা ধ্বনি বিশ্লেষণ বা বর্ণ বিশ্লেষণ করে আমাদের ধ্বনি শিখতে হবে। তখন গিয়ে কিন্তু বিষয়টা দেখবে তোমাদের কাছে আরো বেশি রকম করে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস বুঝে নাও যে এই যে দল কাকে বলে, এই আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্রিফেস, ঠিক আছে, একটা ভূমিকা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কি বললাম? আমি বললাম দল শব্দটির অর্থ হচ্ছে ফুলের পাপড়ি। একটি ফুলে যেমন অনেকগুলো পাপড়ি থাকে, আবার কোনো ফুলে একটাই পাপড়ি থাকে, ঠিক সেরকমভাবেই একটা শব্দে অনেকগুলো ফুলের পাপড়ির মতো দল থাকে। আবার অন্য কোনো একটা শব্দে ঠিক এই রকম শব্দগুলো জাম, খাট, গাছ, আম, পথ, বল, ভূত, মগ, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে কিন্তু একটিই ফুলের পাপড়ি থাকে বা একটিই দল থাকে। তাই এগুলো হচ্ছে এক দল বিশিষ্ট শব্দ এবং এগুলো হচ্ছে বহু দল বিশিষ্ট শব্দ। এবার চলো আমরা চলে যাই আমাদের মূল যে আলোচনাটা, সেটা হচ্ছে দল। এই দল কাকে বলে এই আলোচনাটাই আমরা এবার চলে যাই। দেখো দল কাকে বলে এটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, এতক্ষণে তোমরা মোটামুটি কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করে ফেলেছো যে দল শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে ফুলের পাপড়ি, জেনে ফেলেছো। এবং দলের মধ্যে কি আছে? দলের মধ্যে আছে এক নিঃশ্বাসে দলকে উচ্চারণ করা হয়, যা আমরা বাকযন্ত্রের সাহায্যে এক নিঃশ্বাসে উচ্চারণ করি। তাহলে দেখো দল কাকে বলে? মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করো। মানুষ কি করে? মানুষ বাকযন্ত্রের সাহায্যে, কিসের সাহায্যে? বাগ্যযন্ত্র বা বাকযন্ত্র, অনেকে এটাকে বাগ্যযন্ত্রও বলা হয়, বাকযন্ত্রও বলে আর বাগ্যযন্ত্রও বলা হয়, ঠিক আছে? তাহলে বাগ্যযন্ত্র বা বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি, ধ্বনিটা কি? ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে যা কিনা একক প্রচেষ্টায় উচ্চারিত অর্থপূর্ণ যে একক বা ইউনিট, সেটাকে বলা হয় ধ্বনি। তাহলে দল বিষয়টা কি? মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছে তাকে বলা হয় দল। তাহলে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক একক প্রচেষ্টায়, কি বললাম? একক প্রচেষ্টায় উচ্চারিত করে বা উচ্চারিত করতে পারে তাকে দল বলে। বুঝতে পেরেছো? এতক্ষণে বোঝায় তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে ব্যাপারটা দেখো, উদাহরণটা দিয়ে তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই। আগে যে উদাহরণটা আমি দিয়েছিলাম অপরাজিতা, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। তো বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রগুলো আমরা কোনগুলো? যেগুলো দিয়ে আমরা সাধারণত উচ্চারণ করি। এই যে আমাদের কণ্ঠ, জিহ্বা, তালু, নাসিক্য, ওষ্ঠ বা ঠোঁট, এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের একটি বাকযন্ত্র। বাক মানে কথা, যাদের আমরা কথা বলি, বাক দেবী কাকে বলা হয়? সরস্বতীকে বলা হয় না? ঠিক আছে, ঠিক সেই রকমভাবে এই যে বাকযন্ত্র, এই বাকযন্ত্রের সাহায্যে মানে হচ্ছে আমাদের কথা বলার যন্ত্র, ঠিক আছে? কথা বলার যন্ত্রগুলো কোনগুলো? কণ্ঠ, তালু, বর্ণ, এগুলো যেগুলো রয়েছে। বাকযন্ত্রের সাথে যতটা পরিমাণ ধ্বনি, ঠিক আছে, আমি একক প্রচেষ্টায় উচ্চারণ করছি, এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, সেটাকে কিন্তু আমি বলছি দল। ব্যাপারটা কিরকম? উদাহরণটা দিয়ে বুঝি। ধরা যাক অপরাজিতা। এই অপরাজিতা শব্দটা আমি দেখো কিভাবে উচ্চারণ করি, তাই একটুখানি বিশ্লেষণ করে দেখো, দেখাই। প্রথমে আমি কি বলি? প রা জি তা,
তাহলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা দল, প্রত্যেকটি হচ্ছে এক একটা দল। অ একটা দল, প একটা দল, রা একটা দল, জি একটা দল, তা একটা দল। এবার ধরো আমি বললাম যে জল, এই যে জল যে শব্দটা আমি বললাম, এই জল শব্দটায় কি দেখো, আমি শব্দটাকে কি আর ভাঙতে পারবো? মানে এরকম কি লিখতে পারবো জল? পারবো? পারবো না। এটা কি হবে? এটা এমন করে লিখলে কিন্তু এটা কাটা হবে। তাহলে এই শব্দটা আমি কিন্তু একবারেই উচ্চারণ করছি, জল জল বলি, জল বলি না। কিন্তু অপরাজিতা, অপরাজিতা ভেঙে ভেঙে কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি। বাকযন্ত্র কিন্তু আমাদের একক নিঃশ্বাসে প্রথমে কিন্তু অ উচ্চারণ করছে, তারপর প উচ্চারণ করছে, তারপর রা উচ্চারণ করছে, তারপর জি উচ্চারণ করছে, তারপর কিন্তু তা উচ্চারণ করছে। তাহলে এই যে বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি আমি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, এই প্রত্যেকটি হচ্ছে আসলে একটি দল। বুঝতে পেরেছো? আশা করি সকলে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটি আবার দেখবে, ভালো করে দেখবে, ভেঙে ভেঙে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি সেটা কিন্তু তোমরা আমাকে এই কমেন্ট করে কিন্তু তোমরা কিন্তু জানাতেই পারো, বুঝেছো কি বোঝোনি বা কতটা ভালো বুঝেছো সেটাও কিন্তু জানাতে পারো। দেখো এবার দেখো এই অপরাজিতা যে শব্দটা রয়েছে, এবার দেখো আমি আরেকটা ধরো শব্দ লিখলাম। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে যে ধরো বলুন, এই যে শব্দটা যে লিখলাম, ধরো লিখলাম হচ্ছে আমি বলুন, ব লয় হস্যু দন্তের ন। এই বলুন লিখলাম, এটা তোমরা একটুখানি জানাও তো কমেন্ট করে। এই বলুনে সাধারণত কটা দল আছে? ব লুন, ব লুন, আমি একটুখানি বলে দিলাম, বো লুন কটা দল আছে? একটা দল না দুটো দল? এই বলুন শব্দটির মধ্যে তোমরা কমেন্ট করে জানাও যে এই বলুন শব্দটির মধ্যে কটি দল আছে, একটি না দুটি? কেমন? চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। কি রয়েছে আমাদের পরের প্রশ্ন? দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত দল, আর একটা হচ্ছে রুদ্ধ দল। ভালো করে বোঝার চেষ্টা করো। একটা কি বললাম? একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল। তাহলে কি শিখলাম? দল কাকে বলে এবং দলকে কটি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ফ্রি মর্ফ, একটা হচ্ছে বাউন্ড মর্ফ। একে ইংরেজিতে বলা হয় ফ্রি মর্ফ এবং আরেকটিকে রুদ্ধ দলকে বলা হয় বাউন্ড মর্ফ। রুদ্ধ মানে যেখানে আটকে যায়, আর মুক্ত যেখানে কিনা আমাদের স্বরটি মুক্ত থাকে। তাহলে বুঝতে পেরেছো রুদ্ধ দল আর মুক্ত দলের মোটামুটি যে ব্যাপারটা আমাদের সামনে আসছে সে ব্যাপারটি আসলে কি? মুক্ত দল এবং রুদ্ধ দল। মুক্ত যে শব্দটা বলছি এর মধ্যেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, মুক্ত শব্দটির মধ্যে যা কিনা ফ্রি, এবং রুদ্ধ এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বাউন্ড, অর্থাৎ যা কিনা বেঁধে থাকে। ঠিক আছে? এই দুটো দল আমাদের সাধারণভাবে রয়েছে। এবার আমরা জেনে নেব কোনটাকে মুক্ত দল বলে, কোনটাকে রুদ্ধ দল বলে। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো মুক্ত দল কাকে বলা হয়? মুক্ত দল কাকে বলে এখানে দেখো রয়েছে, ভালো করে ভাবার চেষ্টা করো। মুক্ত দল বিষয়টা কি? মুক্ত দল বিষয়টা হচ্ছে যে দলের শেষে, কি বললাম? যে দলের শেষে। তাহলে দল বলতে আমরা কি শিখেছিলাম? যে আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে দল। তাহলে মুক্ত দল বিষয়টা কি? যে দলের মধ্যে বা যে দলের শেষে স্বর থাকে, অর্থাৎ স্বরধ্বনি থাকে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে মুক্ত দল কাকে বলে? যে দলের শেষে স্বরধ্বনি থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায়। যেহেতু স্বরধ্বনি থাকছে, যে দলের শেষে স্বরধ্বনি থাকে, সেই কারণে এই দলের শেষের
অংশটির উচ্চারণ দীর্ঘায়িত হয়, বুঝতে পেরেছ? তাকে বলা হয় মুক্তদল। বিষয়টা কিরকম একটুখানি বোঝার চেষ্টা করো। ধরা যাক আমি একটি শব্দ বললাম, ধরো বললাম যে সহজ। কি বললাম? সহজ। এই একটা শব্দ আমি বললাম, স হ বর্গের জ। এই সহজ শব্দটির কি তোমরা বিশ্লেষণ করো তো, বর্ণ বিশ্লেষণ করো তো, কিরকম ভাবে করবে? প্রথমে কি পাবে? স, তারপরে কি উচ্চারণ করছি? হজ। তাহলে বর্ণ বিশ্লেষণ বা ধ্বনি বিশ্লেষণ যখন আমি করব, তখন কিন্তু এইটুকুনি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কি করে সেই বিশ্লেষণটা করছি। এক ঝোঁকে কতটা উচ্চারণ করছি? স, তারপরে কি বলছি? হজ। এরকম কি বলছি? স হ জ, সহজ বলি না কিন্তু আমরা কি বলি? স হজ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সেইভাবেই লিখি বিশ্লেষণ করে। একটা হচ্ছে দন্তের স, আরেকটা কি? হ, আর বর্গের জয় হসন্তর। এদিকে একটা কথা তোমাদেরকে খুব সুন্দর করে আমি বলে দিই, সারা জীবন মনে রাখবে এই কথাটি। এই হসন্ত যেটা পড়ছে বা হলন্ত যেটা পড়ছে, কেন হসন্ত বা হলন্ত ব্যবহার করা হয়? এই হসন্ত বা হলন্ত এই কারণেই ব্যবহার করা হয় যে কোনো শব্দের শেষে, কোনো ধ্বনির শেষে যখন দেখবে বা বর্ণের নিচে যখন দেখবে হসন্ত ব্যবহার করা হচ্ছে, তার মানে হচ্ছে বুঝতে হবে যে এই শব্দটি বা এই ধ্বনিটির উচ্চারণের মধ্যে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। বুঝতে পেরেছ কি বললাম? কোনো স্বরধ্বনি নেই। তাহলে হসন্ত বা হলন্তের কাজ হচ্ছে আমার বর্ণ থেকে বা ধ্বনি থেকে স্বরধ্বনিকে বা স্বরকে মুক্ত করা। ধরো আমি এখানে বললাম এই দুটো উচ্চারণ কিন্তু আলাদা। সাধারণভাবে আমরা হসন্ত সবসময় দিই না। হসন্ত হচ্ছে এক ধরনের নোটেশন, গানের যেমন নোটেশন থাকে ঠিক সেরকমভাবে এটা একটা নোটেশন। কীরকম এই নোটেশন? ধরো এইটা আমরা কিন্তু বলতে পারি বলো বা বল বলতে পারি, কিন্তু এইটাকে কিন্তু কখনই আমরা বলো বলতে পারবো না। এটা কি বলো? বল, বল হয় হসন্তর। মানে ল, বলো, ও, মানে এই লয়ের সঙ্গে কিন্তু ও থাকতে পারে, আছেও বটে, কিন্তু উচ্চারণকে যখন আমি প্রমিনেন্ট করতে চাইবো, যখন আমি বোঝাতে চাইবো না এটা বল, এটা চল, এটা কর, ঠিক আছে, তখন কিন্তু এই হসন্তটা কিন্তু আমাদেরকে দিতে হবে বা মাস্ট। বিশেষত সন্ধির ক্ষেত্রে হসন্ত দিয়ে কিন্তু দেখবো সন্ধি করা হয়, কারণটা বোঝানো হয় যে এই ধ্বনিটির মধ্যে কিন্তু কোনো স্বর বা স্বরধ্বনি কিন্তু নেই, এই জন্যই কিন্তু হসন্ত ব্যবহার করা হয়। এবার দেখো এই যে যেটা আমি বললাম সহজ, এই সহজ শব্দটি যদি দল আমি বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে স এবং হচ্ছে হজ। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে দেখো প্রথম যে দলটি স, প্রথম দল কি রয়েছে? দেখো এই যে স, তাই তো? আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দলের শেষে স্বরধ্বনি থাকে, তাহলে শকে আমি ভাঙলে কি পাবো? দেখো শকে ভাঙলে আমরা ঠিক এরকম একটা জিনিস পাবো। দেখো দন্তের স, এটা দন্তের স যোগ অ মানে হচ্ছে দন্তের স। এবার দেখো এই যে স যেটা আমি লিখলাম, এটাকে দেখো কিন্তু আমি টেনে উচ্চারণ করতে পাচ্ছি, স স। বুঝতে পেরেছো? তো স দলটি শেষে একটি কি রয়েছে? একটি অ রয়েছে। তাহলে স দলটিকে বলেছিলাম না যে দলের শেষে স্বরধ্বনি থাকে এবং এই কারণে এই দলের শেষের অংশটিকে উচ্চারণ দীর্ঘায়িত হয়। তাহলে দেখো যেহেতু এটার মধ্যে কি রয়েছে? অ রয়েছে, স দলটি, সটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? দন্তের স হসন্তর যোগ অ মানে স। তাহলে এর মধ্যে যেহেতু এই অটা রয়েছে, অটা থাকার কারণে আমি কিন্তু সটাকে টেনে উচ্চারণ করতে পারছি। বুঝতে পেরেছো? কারণ এর মধ্যে কি রয়েছে? অ। তাই এই দলকে বলা হয় স। মানে কিরকম উচ্চারণটা কিরকম হবে? এই দলের উচ্চারণটা কিরকম হবে? এই দলের উচ্চারণটা হবে এরকম, দেখো ঠিক এই উচ্চারণটা হবে স। এইভাবে এই উচ্চারণটা করা যায়।
তাই এটি একটি মুক্ত দল। তো মুক্ত দলের মাথায় একটি চিহ্ন দিয়ে দেখানো হয়। কি সেই চিহ্নটা? মুক্ত দলের মাত্রা হচ্ছে 1 মাত্রা, এরকম করে দেখানো হয়। ঠিক আছে, এই একটা বিষয়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে এইটা হচ্ছে মুক্ত দল। তাহলে দেখো এখানেই আমরা বুঝে যাচ্ছি, তাহলে এই যে দলটা, এই দলটা তাহলে কি দল হবে? রুদ্ধ দল। কারণ এই দলের শেষে কি নেই? স্বরধ্বনি নেই। কি আছে? ব্যঞ্জন রয়েছে। বাউন্ড, ব্যঞ্জন থাকলে কি হচ্ছে? আটকে যাচ্ছে ধ্বনিটি। তো এটা হচ্ছে রুদ্ধ দল, আর এটা হচ্ছে মুক্ত দল। কারণ যে দলের শেষে সাধারণত স্বর বা স্বরধ্বনি থাকে, এই কারণে এই স্বরটিকে বা এই দলটিকে আমরা টেনে উচ্চারণ করতে পারি, এটাকে বলা হচ্ছে মুক্ত দল। কেমন? পরের প্রশ্ন দেখো, মুক্ত দলকে স্বরান্ত দল কেন বলে? কি রয়েছে? মুক্ত দলকে স্বরান্ত দল কেন বলে? দেখো, এটাতে আমরা আসছি, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে যে মুক্ত দলকে স্বরান্ত দলটা না বলে আমরা বলি অক্ষর। ঠিক আছে, এই জায়গাটা আমরা আসছি। মুক্ত দলকে স্বরান্ত অক্ষর মানে, দেখো এখানে আমাদের আরেকটি কিন্তু আমাদের প্রশ্ন এখানে দেখো আমরা দিয়ে রেখেছি, তোমাদেরকে একটু দেখাই না। আমরা দল দিয়েছি, এটাকে তুমি করে দাও হচ্ছে স্বরান্ত অক্ষর। কেমন? একই ব্যাপারটা, একই। ঠিক আছে, স্বরান্ত দল বা স্বরান্ত অক্ষর। মুক্ত দলকে স্বরান্ত অক্ষর কেন বলে? দেখো, স্বরান্ত, আমি এখানে কি পাচ্ছি ভালো করে দেখো। আমি এখানে যেটা পাচ্ছি, যে শব্দটা আমি এখানে পাচ্ছি, আমাদের মূল বিচার্য বিষয় কি? স্বরান্ত। তাহলে যদি আমি স্বরান্তটা এখানে লিখি, দন্তের শয় বয় রয় আকার দন্তের নয় তয়, স্বরান্ত। এই স্বরান্ত মানে কি? স্বর যোগ অন্ত। স্বর যোগ অন্ত। অন্ত শব্দটির, এই যে অন্ত শব্দটির, এই অন্ত শব্দটির অর্থ কি? এই অন্ত শব্দটির অর্থ হচ্ছে তোমার শেষ। অন্ত শব্দটির অর্থ হচ্ছে শেষ। দেখো এখানে কালিটা গন্ডগোল হচ্ছে। অন্ত শব্দটির অর্থ হচ্ছে শেষ। স্বরান্ত, তাই তো? স্বর যোগ অন্ত, অন্ত শব্দের অর্থ শেষ, মানে শেষে কি থাকবে? স্বর থাকবে, অর্থাৎ যার শেষে স্বর আছে। তাহলে মুক্ত দলের শেষে সব সময় একটি স্বর থাকে। কটি স্বর থাকে? একটি স্বর থাকে। এই কারণে মুক্ত দলকে স্বরান্ত দল বা স্বরান্ত অক্ষর বলা হয়। কি বললাম? মুক্ত দলকে স্বরান্ত দল বা স্বরান্ত অক্ষর বলা হয়। তাহলে যে দলের শেষে সাধারণত একটি স্বর থাকে, তাহলে আমরা কি দেখেছি? মুক্ত দলের শেষে সব সময় একটি স্বর থাকবেই। তাই মুক্ত দলের শেষে একটি স্বর থাকবেই। কি বললাম? মুক্ত দলের শেষে একটি স্বর থাকবেই। স্বরান্ত দল কেন? স্বরান্ত শব্দের অর্থ হচ্ছে স্বর যোগ অন্ত, অর্থাৎ যার শেষে স্বর আছে। কেন? যার শেষে স্বর, মুক্ত দলের শেষে একটি স্বর থাকবেই। এই কারণে মুক্ত দলকে কি বলা হয়? স্বরান্ত দল বা স্বরান্ত অক্ষর বলে বোঝানো হয় আর কি। এই প্রসঙ্গে একটি কথা বলে নেওয়া যায় যে দল বোঝাতে, কি বললাম? দল বোঝাতে অক্ষর এই শব্দটি কিন্তু বর্তমানে আর ব্যবহার করা হয় না। দল বোঝাতে এখন কিন্তু আমরা আর অক্ষর বলি না, দলকে দল বলি। অক্ষর বিষয়টা আমরা এখন খুব কম বলি প্রথমত। ঠিক আছে, মানে মডার্ন যে গ্রামার সেখানে দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে মুক্ত দলকে স্বরান্ত দল কেন বলে? তার কি লিখবে পরীক্ষা প্রশ্ন দিলে? যে স্বরান্ত এই শব্দটিকে ভাঙলে আমরা পাই স্বর যোগ অন্ত, তাই তো? অন্ত কথাটির অর্থ হচ্ছে শেষ। মুক্ত দলের শেষে আমরা কি পাচ্ছি? একটি স্বর পাচ্ছি। যেমন দেখো কিছু আগে করালাম না, সহজ। তাহলে এটাকে যদি আমি ভাঙি, আমি কি পাচ্ছি? স
যোগ হোজ। তাহলে এই স মানে কি? স মানে দন্তের স যোগ অ। তাহলে এটা শেষে কি রয়েছে? অ রয়েছে। এটা মুক্ত দল, তাই মুক্ত দলের মধ্যে অ রয়েছে। তাই মুক্ত দলের শেষে আমরা একটা স্বর যেহেতু পাচ্ছি, তাই সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো স্বরান্ত। তাই মুক্ত দলকে স্বরান্ত দল বলা হয়, কারণ এই দলের শেষে স্বর থাকে। তাই কেমন? পরের প্রশ্ন দেখো, মুক্ত দলকে কি করে চিনব? মানে মুক্ত দলকে চেনার উপায়টা আসলে আমাদের কি? কি করে মুক্ত দল চিনব? দেখো, একটি দলের শেষে ভালো করে বোঝার চেষ্টা করো। একটি দলের শেষে যদি স্বর থাকে, তার নাম্বার 1, তো প্রথম পয়েন্ট কি? তো প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের একটি দলের শেষে যদি স্বর থাকে, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং সেই স্বরটি যদি টেনে উচ্চারণ করা সম্ভব হয়। কি বললাম? একটি স্বর থাকবে এবং স্বরটি টেনে উচ্চারিত হবে। স্বর থাকবে এবং স্বরটি কি হবে? টেনে উচ্চারিত হবে। ধরা যাক আমি একটা শব্দ নিই। শব্দটা কি? ধরা যাক বললাম বাজার বা সহজ, এর আগে যে বলেছি। একটা উদাহরণ দিয়ে দেখাই। একটা উদাহরণ দিলাম। ধর আমি বললাম বাজার। এই যে শব্দটা, এই শব্দে কটি দল? দুটি দল। কি কি? একটি হচ্ছে বা আর একটা হচ্ছে যার। এর মধ্যে দেখো এই যে বা যে শব্দটি, এটাকে আমরা টেনে উচ্চারণ করছি কি করছি না? হ্যাঁ কি না বলো, কমেন্টে জানাও। এই বা যে শব্দটি, এটাকে আমরা ট্রেনে উচ্চারণ করছি কি করছি না, এটা তোমরা কমেন্ট করে সকলে জানাও যতজন দেখছো এই ক্লাসটি। তাহলে বা যার, বা যার। তাহলে বায়ের উচ্চারণটা আমি আসলে কি করে করছি? এই বায়ের উচ্চারণটা আমি কি করে করছি? আমরা ঠিক এই রকম ভাবে উচ্চারণটা করছি। বা কিভাবে উচ্চারণ করছি? বা। দেখো, অর্থাৎ এই স্বরটাকে আমরা কিন্তু এইভাবে টেনে উচ্চারণ করছি। তাহলে একটি দলের শেষে যদি স্বর থাকে, তাহলে এই যে বা, এটা একটা স্বরধ্বনি এখানে রয়েছে। মানে বা মানে কি? বয় হসন্তর যোগ আ। বা মানে কি? বয় হসন্তর যোগ আ। তাহলে এখানে কি রয়েছে? একটা স্বরধ্বনি রয়েছে। তাহলে আমি কি রয়েছি? একটি দলের শেষে যদি স্বর থাকে, তাহলে এটা একটা স্বর। স্বরটি যদি টেনে উচ্চারণ হয়, আমি কিভাবে উচ্চারণ করছি? বা। বুঝতে পারছি? তাই এটি একটি কি দল? মুক্ত দল। এবার লক্ষ্য করে দেখো, এই যে পরের যে দলটা, মানে এই যে যার যে দলটা, এই যার দলটা কিন্তু আমি কিন্তু আর টেনে উচ্চারণ করছি না। অর্থাৎ টানা যাচ্ছে না। পাচ্ছি? যার। পাচ্ছি না। যার বলছি। বা যার, বা যার। তা বায়ে দেখো আমি টানছি, আর যারে আমি টানতে পারছি না। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে দলের শেষে স্বর থাকলেই সেটি মুক্ত দল। আবার এটা নিয়ে পরে আমরা আলোচনা করব যে সব সময় কিন্তু দলের শেষে স্বর আছে, কিন্তু সেটা কিন্তু মুক্ত দল নয়। তাহলে মুক্ত দল চেনার আমার সাধারণভাবে উপায় হচ্ছে স্বর থাকবে এবং টেনে উচ্চারিত হবে। কেমন? পরের প্রশ্ন চলে যাই। দেখো, অর্ধ স্বরান্ত দল কি? কি বলছি? অর্ধ স্বরান্ত দল। ঠিক আছে? এই অর্ধ স্বরান্ত দল করতে করতে আমরা আরেকটা জিনিসও করে নেব, সেটা হচ্ছে রুদ্ধ দল। ব্যাপারটাও কিন্তু আমরা করে নেব। আমরা কিন্তু মুক্ত দল করলাম। মুক্ত দলের এই যে কতগুলো প্রশ্ন, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সাধারণত এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় দেখবে কিন্তু আসবে। তার আগে দেখো, এই অর্ধ স্বরান্ত দল এবং তার সঙ্গে আমি আরেকটি জিনিসও করে রাখলাম, সেটা হচ্ছে তোমার
রুদ্ধদল। এই অর্ধস্বরান্ত দল ব্যাপারটা কি, এটা ব্যাপার আগে আমরা একটুখানি বুঝে নিই রুদ্ধদল বিষয়টা আসলে কি। উদাহরণটা দেখো রাখি, আগের উদাহরণটাই আমি এখানে রাখলাম। ধরো বললাম যে বাজার, এই যে বাজারে আমরা কি করে লিখেছিলাম, বা যার মুক্ত দলে কি ছিল, একটা স্বর ছিল, আর যারে কোনো স্বর আছে। তাই রুদ্ধদলের মূল বিষয় কি, যখন কোনো কিছু আমরা উচ্চারণ করি তার শেষে কি থাকবে, স্বর থাকবে না, মানে স্বরধ্বনি নেই। প্রথমভাবে স্বরধ্বনি নেই, সেখানে কি থাকবে, সেখানে সবার প্রথমে থাকবে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এবং মুক্তদল উচ্চারণ করতে গিয়ে যেরকম ভাবে আমরা টেনে উচ্চারণ করছি, এখানে কিন্তু আমরা টেনে উচ্চারণ করি না। আমরা এখানে কি করি না, টেনে উচ্চারণ করি না, অর্থাৎ স্বর কিন্তু এখানে কি হচ্ছে, বাধা পাচ্ছে। তাহলে এই দলকে কি বলা হয়, এই দলকে বলা হয় রুদ্ধদল। তাহলে যে দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে নাম্বার 1, এবং যার উচ্চারণকে দীর্ঘ করা যায় না বা লম্বা করা যায় না, তাকে কি বলা হয়, তাকে রুদ্ধদল বলা হয়। কি বললাম, যে দলের শেষে সাধারণত দেখো ব্যঞ্জনধ্বনি রয়েছে, যার বসিন্যরায় হসন্ত ব্যঞ্জনধ্বনি রয়েছে, এবং যার উচ্চারণকে দীর্ঘ বা লম্বা করা যায় না, তাকে কি বলা হয়, রুদ্ধদল। ঠিক আছে, দেখবে রুদ্ধদলকে, মুক্ত দলকে দেখবে এরকম করে বোঝানো হয়, আর রুদ্ধদলকে সাধারণত দেখবে একটা সরল লেখা দিয়ে বোঝানো হয়। রুদ্ধদলের মাথায় দেখবে একটা সরল লেখা টেনে দেওয়া হয়, মানে এটা হচ্ছে রুদ্ধদল। মানে ধরো আমি এখানে লিখলাম, ধরো যদি লিখলাম সহজ, তাহলে আমি কি ভেঙলে কি লিখবো, সহজ ধরো লিখলাম। এই যে এটা হচ্ছে এরম করে লিখবো, আর এই যে এটা হচ্ছে, এটা 2 মাত্রার হয় সবসময়, মানে এটা আর দিলাম না, এটা সাধারণত তোমায় ছন্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা এখানে আর দিলাম না, মানে এই তাহলে এটা হচ্ছে মুক্তদল, এরকম করে লেখা মুক্তদলের চিহ্ন, আর রুদ্ধদলের চিহ্ন হচ্ছে এই একটা সরল লেখা দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে রুদ্ধদল, এটা হচ্ছে মুক্তদল। তাহলে বোঝাই যাচ্ছে যে মুক্তদলকে সাধারণত দীর্ঘ করা যায় না। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিই। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে সমস্ত অর্ধস্বরান্ত দল, যা অর্ধস্বরান্ত দল থাকবে, সেই অর্ধস্বরান্ত দল কিন্তু তোমার রুদ্ধদল হবে। আরেকটা জিনিস দেখো মাথায় রাখতে হবে, মুক্তদল ও রুদ্ধদল বিচার করার সময় একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। দলের শেষে স্বর থাকলে, মানে ধরো দলের শেষে স্বরধ্বনি রয়েছে, কোনো একটা দল সেখানে স্বরধ্বনি রয়েছে, কিন্তু সেটা মুক্ত দল নাও হতে পারে। আবার বলছি, দলের শেষে ধরো স্বরধ্বনি রয়েছে কিন্তু সেটা মুক্ত দল নয়। এখানে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। তাহলে মুক্ত দল আর রুদ্ধদল বিচার করার সময় তোমাকে মনে রাখতে হবে যে দলের শেষে স্বর থাকলে সেটি মুক্ত নাও হতে পারে, এবং সেই উচ্চারণটি দীর্ঘায়িত করা হচ্ছে কিনা, মানে লম্বা করা হচ্ছে কিনা, সেটি কিন্তু মূল বিচার্য বিষয়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো আমি একটা উদাহরণ দিলাম হচ্ছে খাই, বা ধরো বই। এ প্রত্যেকটায় দেখো শেষে স্বরধ্বনি আছে, হর্ষই হর্ষই, কিন্তু এটা কি মুক্তদল না। শেষে স্বরধ্বনি আছে কিন্তু এটা মুক্তদল নয়। কেন মুক্তদল নয়? কারণ দেখো এই উচ্চারণটি কি দীর্ঘ হচ্ছে, খাই যাই, দীর্ঘ হচ্ছে না। মুক্তদলের কাছে তোমাকে স্বরধ্বনি থাকলেই যে মুক্তদল এমন নয়। বিচার্য বিষয় হচ্ছে উচ্চারণটি
দীর্ঘ হচ্ছে কিনা বা লম্বা হচ্ছে কিনা, লং হচ্ছে কিনা, এটি হচ্ছে মূল বিচার্য বিষয়। তাহলে এই যে খাই, এই শব্দটি সাধারণত কিন্তু একটি রুদ্ধ দল, এটি একক দল কিন্তু একটি রুদ্ধ দল, কারণ এর স্বর থাকলেও তা কিন্তু দীর্ঘ করা যাচ্ছে না। এখানে ই হর্ষই, এই যে হর্ষইটি যেটা রয়েছে না, এই হর্ষইটি অর্ধস্বর হিসাবে কাজ করছে। এই হর্ষইটি তোমার এখানে অর্ধস্বর, ঠিক আছে, অর্ধস্বর হিসেবে কাজ করছে। তাই দেখো দই, খই, নৌ, নাও, দাও, এগুলো প্রত্যেকটা শেষে ও রয়েছে, হর্ষই রয়েছে, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু মুক্ত দল নয়, সবটাই অর্ধস্বরান্ত দল বা রুদ্ধ দল বলা হয় তাকে। তাহলে স্বরান্ত দল বা মুক্ত দল, অর্ধস্বরান্ত দল বা রুদ্ধ দল। আশা করি তোমরা এই বিষয়টা সকলে বুঝেছো। না বুঝতে পারলে আমি যেগুলো বললাম সেটা আবার ভালো করে বোঝার চেষ্টা করো। অর্ধস্বরটা আমি আবার বুঝিয়ে দিই কীরকম। অর্ধস্বর সাধারণত হচ্ছে রুদ্ধ দল, মানে স্বর থাকলেই যে মুক্ত দল হবে এমনটা কোনো মানে নেই। কারণটা দেখো, এই যে হর্ষই, এটা কিন্তু একটা অর্ধস্বর। অর্ধস্বর বিষয়টা কি, দুটি স্বরধ্বনি বা দুটো স্বরধ্বনি, দেখো বইয়ের মধ্যে কি রয়েছে, অ রয়েছে শেষে, ব অ আর হর্ষই, দুটো স্বরধ্বনি থাকলে কি হয়, একটি স্বরধ্বনির উচ্চারণ কি হয়ে যায়, দীর্ঘ হয় না। এটা হচ্ছে অর্ধস্বর। তাই হর্ষইটা হচ্ছে আমার সাধারণত অর্ধস্বর। বই, খই, যাই, ঠিক আছে, নাই, তুই, নাও, দাও, তৈ, নৌ, এই প্রত্যেক কটা দল হচ্ছে অর্ধস্বরান্ত বা রুদ্ধ দল। শেষে স্বরধ্বনি আছে, কিন্তু তবুও এটি মুক্ত দল নয়, এটি রুদ্ধ দল, কারণ এটি অর্ধস্বরান্ত দল। এই দলটিকে আমি কিন্তু টেনে উচ্চারণ করতে পাচ্ছি না। তাহলে মুক্ত দল তখনই হবে স্বরধ্বনি থাকলে, যেটা কিনা আমি টেনে উচ্চারণ করতে পাচ্ছি। তো যখন আমি টেনে উচ্চারণ করতে পাচ্ছি না, তখন সেটা হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে পরের প্রশ্নে, দল বিশ্লেষণ করার নিয়ম। 7 নম্বর প্রশ্ন আমাদের, দল বিশ্লেষণ করার নিয়ম। কি দল বিশ্লেষণ করার নিয়ম? দেখো, দল বিশ্লেষণ করার জন্য সবসময় তোমাকে কি করতে হবে বলো তো, মাথায় রাখতে হবে উচ্চারণ, তোমার প্রোনাউন্সিয়েশন। কি বললাম? উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে। প্রথমে হচ্ছে উচ্চারণ। বানান কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। যখন তুমি দল বিশ্লেষণ করবে তখন কিন্তু উচ্চারণ গুরুত্বপূর্ণ, বানানটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সবথেকে বেশি তোমাকে জোর দিতে হবে। রুদ্ধ দলের শেষে, যখন রুদ্ধ দল থাকবে, এই রুদ্ধ দলের শেষে হর্ষ চিহ্ন দিতে হবে। কি করতে হবে? রুদ্ধ দলের শেষে হর্ষ চিহ্ন দিতে হবে, কারণ রুদ্ধ দলের শেষে অবস্থিত ব্যঞ্জন রয়েছে, সে হর্ষ চিহ্ন দিতে হবে। দল বিশ্লেষণ করার জন্য শব্দটিকে ধীরে ধীরে উচ্চারণ করতে হবে, খুব তাড়াহুড়ো করে উচ্চারণ করলে হবে না। ধরা যাক অপরাজিতা, অপরাজিতা বলে দিলাম, হয়ে গেল না? অ প রা জি তা। যদি তুমি তাড়াতাড়ি উচ্চারণ করতে যাও তাহলে কিন্তু সমস্যা হবে। তাই তাড়াতাড়ি উচ্চারণ করলে যেভাবে উচ্চারণ করা হয় সেটাতে মাথায় রাখতে হবে। ধীরে ধীরে যখন উচ্চারণ করছো তখন সেই রকমভাবেই উচ্চারণ করতে, অর্থাৎ ঠিক উচ্চারণটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। তুমি যদি দল বিশ্লেষণ করছো কিন্তু তুমি খুব চটজলদি, খুব তাড়াহুড়ো করছো, হবে না। প্রয়োজন মতো তোমাকে গতি কমাতে হবে পড়ার। মানে ধরো পালকি চলে পালকি চলে, এই যে কথাটা, এই কথাটা কিরকম ভাবে আসছে, চল 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 ঊর্ধ্ব গগন তলে বাজিব তল, এই যে চল চল চল, দেখো প্রত্যেকটি কিন্তু রুদ্ধ দল। চল চল চল, কাজী নজরুল ইসলামের যে কবিতাটা,
তাহলে তোমাকে প্রয়োজন মতো বুঝে নিতে হবে যে যখন তুমি কোনো কিছু উচ্চারণ করছো সেই উচ্চারণের সময় কিভাবে ঠিক উচ্চারণটা করবে, এখানে গতি ছাড়বে না ছাড়বে না, এখান থেকে গতি নেবে না নেবে না, এই জায়গাটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ দল করার ক্ষেত্রে, দল নির্ণয় করার ক্ষেত্রে, কোনটা মুক্ত দল এবং কোনটা রুদ্ধ দল। যেটাকে স্বরধ্বনি থাকবে এবং উচ্চারণ দীর্ঘ হবে সেটা মুক্ত দল, স্বরধ্বনি থাকবে না, ব্যঞ্জন থাকবে, উচ্চারণ দীর্ঘ হবে না, সেটা রুদ্ধ দল। বুঝতে পেরেছো? এবার আমরা দেখো দল নিয়ে, দলের এবার উদাহরণগুলো আমরা এক একটা করে দেখব। এতক্ষণ আমরা থিওরি দেখলাম, এবার উদাহরণগুলো যখন আমরা দেখব তখন দেখো আমাদের পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভালো করে দেখো কি রয়েছে, দল বিশ্লেষণ। এবার আমরা দলকে বিশ্লেষণ করব। এতক্ষণ আমরা যা করলাম সেগুলোর থেকে খুব গুরুত্বপূর্ণ এবার একটা আরেকটি বিষয়, অর্থাৎ আমরা এখন থিওরি করলাম এতক্ষণ ধরে, এবার আমরা কি করব, প্র্যাকটিক্যাল। তবে তার আগে একটি কথা তোমাদেরকে বলে নিই। তোমরা হয়তো সকলেই পড়াশুনো করছো, কারণ পড়াশুনো করো না এরকম ছেলে পেলে খুঁজে খুব কম পাওয়া যায়। কেউ না কেউ পড়ে, কিছু না কিছু করে। তাহলে তোমরা যে ভালোভাবে পড়ছো এর কিন্তু এটা কিন্তু একটা ব্যাপার আছে, একটা গতি আছে। সেই গতিটাকে কিন্তু সবসময় মেনটেন করতে হবে। আর পরীক্ষায় যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, মানে জমদার রেজাল্ট করতে হবে, মানে যখন ইচ্ছা তখন পড়ছো, পড়ানোর মধ্যে কোনো রুটিন নেই, কোনো কন্টিনিউশন নেই, এরকম করে থাকলে কিন্তু হবে না। তাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে তার আগে আরেকটি জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে আমি যতটুকু আজকে করালাম এইটুকুনি ভেবে দেখো তো কার কতটা কনসেপ্ট ক্লিয়ার হলো, বা কোন প্রশ্নগুলো তুমি আগে থেকে পড়া ছিল তুমি আমার বলার সঙ্গে সঙ্গেই উত্তর দিতে পেরেছো। যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার কিন্তু পড়াশোনাতে কোথাও না কোথাও কোনো রকমভাবে খামতি থেকে গেছে, ঘাটতি থেকে গেছে। তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য, ভালো নম্বর পেতে গেলে তোমার কিন্তু দরকার একটা স্টাডি ফ্লো। দেখে নাও তো স্টাডি ফ্লো বিষয়টি আসলে ঠিক কি। স্টাডি ফ্লো ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার।
আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5 Mock Test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6 Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তাহলে তোমরা দেখে নিলে যে স্টাডি ফ্লো বিষয়টি আসলে ঠিক কি। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য, ভালো নম্বর পেতে গেলে এই স্টাডি ফ্লোটিকে কিন্তু তোমাকে মেনটেন করতেই হবে। আর যদি তুমি এই স্টাডি ফ্লোটিকে মেনটেন না করো তাহলে কিন্তু পরীক্ষায় কখনো ভালো রেজাল্ট হবে না। তাই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য ফলো করো আমাদের এই স্টাডি ফ্লোটি। চলো দেখে নিই তাহলে আমরা আজকে এতক্ষণ ধরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এই যে দল, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটি থেকে বিভিন্ন রকম একটা বলতে পারো একটা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আমরা কথা বলেছি, আলোচনা করেছি। এবার আমরা আসলে করব হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টটা, মানে দলকে বিশ্লেষণ করা আসলে আমরা এবার শিখব। আগের স্লাইডগুলোতে তোমরা দেখে নিয়েছো যে দল কি করে বিশ্লেষণ করব, তার কতগুলো উদাহরণ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। মুক্ত দল, রুদ্ধ দল। মুক্ত দল বিষয়টি ঠিক কি, শেষে স্বরবর্ণ থাকবে, শেষে স্বরধ্বনি থাকবে। রুদ্ধ দল বিষয়টি কি, শেষে স্বর থাকবে না, শেষে ব্যঞ্জন থাকবে। এবার চলো তাহলে এবার দেখে নিই যে দল বিশ্লেষণটি আমরা আসলে ঠিক কি করে করব, কেমন? চলো দেখে নিই। দেখো প্রথমে দেখো কি রয়েছে, অনশন। কি রয়েছে? অনশন। এবার এই অনশন এই শব্দটিকে যদি তুমি ভাঙো বা ভাঙবার চেষ্টা করো, কিভাবে ভাঙবে? দেখো, অ নো শন। বুঝতে পেরেছ? কি বলবে? অ নো শন। কিভাবে ভাঙছি দেখো, দেখো অ, তারপরে কি পাচ্ছি? ন, মানে দন্তের ন। তারপরে কি পাচ্ছি? শন, তাহলে বস্য দন্তের নয়, হসন্তর। তোমাদের আগের স্লাইডগুলোতে দেখো আমি দেখিয়েছিলাম যে যেখানে স্বরধ্বনি থাকছে না, মানে যে ব্যঞ্জনের শেষে স্বরধ্বনি থাকছে না, সেখানে কিন্তু আমরা হসন্তর যুক্ত করছি। কেন হসন্তর যুক্ত করছি? কারণ হসন্ত বা হলন্ত সাধারণভাবে ব্যঞ্জন ধ্বনি থেকে স্বরধ্বনিকে নিষ্কাশিত করে। খুব ভালো শব্দে বললাম, নিষ্কাশিত করে। সোজা কথায় হচ্ছে স্বরধ্বনিটি যে এই ব্যঞ্জন ধ্বনিটির মধ্যে নেই, এটাকে সে চিহ্নিত করে। দেখো এখানে কি বলছি, অ নো, ন এর পরে কি আছে? ন, অ আছে, নয় হসন্ত যোগ অ মানে ন। তারপরে শন, তাহলে কি আছে? অ একটা তাহলে মুক্ত দল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা অ হচ্ছে আমাদের মুক্ত দল, ন হচ্ছে মুক্ত দল, শন যেহেতু এটা শেষে কি রয়েছে? ব্যঞ্জন রয়েছে, তাই এটা হচ্ছে রুদ্ধ দল। তুমি যদি এবার তোমরা আগের স্লাইডগুলো যদি তোমরা ভালো করে দেখো বা দেখবার যদি চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যাবে। আবার বলছি, এই যে অনশন, মুক্ত দল, রুদ্ধ দলে কি বলেছিলাম? যখন কোনো বিভাজনে, মানে যখন কোনো শব্দকে ধ্বনিগতভাবে আমি যখন ভাঙছি, তার শেষে যখন স্বরধ্বনি আছে, অ নো শন। স আর ন কি আলাদা করে বলছি না? বলতে পারছি। মানে ধরো এই শনটাকে কি আমি এইভাবে বলতে পারছি? শন, এভাবে বলতে পারছি? পাচ্ছি না তো, তাই এটা এভাবে হবে না। এটা কিভাবে হবে? শন, অ নো শন। ঠিক আছে, দেখো পরেরটি কি রয়েছে, অত্যাবশ্যক। কি রয়েছে? অত্যাবশ্যক। তাহলে কিভাবে ভাঙবো? দেখো প্রথমে যখন আমরা উচ্চারণ করছি এক নিঃশ্বাসে কি পাচ্ছি? প্রথমে ওত, তাহলে আমরা ওতটা লিখি সবার প্রথমে। কি পাচ্ছি? ওত, অ ত, অত। তারপরে কি পাচ্ছি? ওত তা। কিভাবে উচ্চারণ হচ্ছে? অত তা। দেখো, তাই এখানে তা।
তারপরে কি পাচ্ছি ওত ওত তা বস শক, মানে যখন আমরা দল করব আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিভাবে উচ্চারণ করছি, সেই উচ্চারণটাকে আমরা নোট করব, নোট ডাউন করব। অর্থাৎ মানে ধরো বললাম অপরাজিতা, তাহলে কিভাবে উচ্চারণ করছি অপরাজিতা, সব কটা হচ্ছে একটা মুক্ত দল। তাহলে অত্যাবশ্যক কিভাবে পাচ্ছি অত্যাবশ্যক, তাই তো? তাহলে অত্যাবশ ব তালব্যস্য বশ শক, ঠিক আছে? তাহলে ওথ আমার কি দল হবে? ওথ হবে হচ্ছে আমার রুদ্ধ দল, তা হচ্ছে আমার মুক্ত দল, বশ হচ্ছে রুদ্ধ দল, শক হচ্ছে রুদ্ধ দল। বুঝতে পেরেছ? পরেরটা দেখো অক্ষত। অক্ষতটা কিভাবে পাবো তোমরা একটুখানি কমেন্ট করে জানাও তো, কি রকম হবে অক্ষতটা, কি রকম করে হবে একটু কমেন্ট করে আমাকে জানাও প্রত্যেকে, যারা যারা দেখছো ভিডিওটি। অক্ষতটি কিভাবে হবে দেখো, কিভাবে হবে? অক হলো অক খ তো, খ তো, ঠিক আছে? অক খ তো। তাহলে প্রথমটা আমরা কি পাচ্ছি? প্রথমটা পাচ্ছি হচ্ছে রুদ্ধ দল, পরেরটা পাচ্ছি হচ্ছে মুক্ত দল, পরেরটা পাচ্ছি হচ্ছে মুক্ত দল, ঠিক আছে? তাহলে খ, খ মানে অ্যাকচুয়ালি কি? খ মানে হচ্ছে দেখো, খ মানে হচ্ছে ক্ষয় হসন্তর যোগ, তার মানেই তো খ। তাহলে এটার সঙ্গে কি রয়েছে? স্বরধ্বনি রয়েছে না? এটার মধ্যে স্বরধ্বনি রয়েছে না অ, তাই এটা হচ্ছে কি হচ্ছে মুক্ত দল। ত, তয়ও কি পাচ্ছি? তয় দেখো তয় হসন্তর যোগ অ, তাই এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যেও স্বরধ্বনি রয়েছে, তাই এটা হচ্ছে একটা মুক্ত দল। কিন্তু অক ক অক বলছি কি না, অক বলছি। তা দেখো এখানে দেখো কি রয়েছে? হসন্ত রয়েছে। কেমন? পরেরটা দেখো অধ্যাদেশ। কি রয়েছে? অধ্যাদেশ। অধ্যাদেশ আমরা কি করে উচ্চারণ করছি দেখে নাও। অধ, তারপরে কি উচ্চারণ করছি? অদ্ধা, অদ্ধা, ধায়কারে ধা, অদ্ধা দেশ, দয়েকার তালব্যস্য, অদ্ধা দেশ, ঠিক আছে? তাহলে এটাতে কি পাচ্ছি? প্রথমে কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি হচ্ছে রুদ্ধ দল, পরে কি পাচ্ছি? ধা, ধা হচ্ছে মুক্ত দল, পরে কি পাচ্ছি? দেশ, এই দেশটা হচ্ছে আমার রুদ্ধ দল। বুঝতে পেরেছ? পরেরটা দেখো অত্যুজ্জ্বল। কি রয়েছে? অত্যুজ্জ্বল। উচ্চারণ করো, কি লিখবে? ওত, প্রথমে কি পাচ্ছি? ওত, অত তুত, অত তুত জল, অত তুজ জল। তাহলে তয় হস্যু বর্গের জ, অতুজ জল বর্গের জ, লয় হসন্ত। তাহলে এখানে কি আসছে? প্রথমটা কি দল হবে? প্রথমটা হবে হচ্ছে আমার রুদ্ধ দল, পরেরটা কি দল হবে? পরেরটাও হবে রুদ্ধ দল, তারপরেরটা কি জল হবে? জল। কি জল হবে? জলও কিন্তু হবে হচ্ছে আমার রুদ্ধ দল। বুঝতে পেরেছ? আবার দেখে নাও অনশন। কি করলাম? অ নো, আমরা না ভেঙে এক নিঃশ্বাসে যতটা উচ্চারণ করতে পারছি। অনশন, অনশন বলছি না, অ নো শন, শনটা আমরা একসঙ্গে উচ্চারণ করছি, শেষে ব্যঞ্জন থাকছে, তাই এটা রুদ্ধ দল। অ মুক্ত দল, ন মুক্ত দল। অত্যাবশ্যক দেখো অত্যাবশ্যক। অক্ষত তো দেখো অক খ তো। কিভাবে উচ্চারণ করছি মাথায় কিন্তু এই জিনিসটা রাখবে। দল বিষয়টার মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে উচ্চারণ করছি, কিভাবে উচ্চারণ করছি, এইটাই হচ্ছে আমার মূল বিচার্য বিষয়, কিভাবে আমি আসলে উচ্চারণ করছি। অত্যুজ্জ্বল দেখো অত্যুজ জল, প্রত্যেক কটি হচ্ছে আসলে রুদ্ধ দল, কারণ প্রত্যেক কটার শেষে কিন্তু কোনো স্বর দেখো নেই, একটার শেষেও দেখো স্বরবর্ণ নেই, স্বরধ্বনি নেই। অত তুজ জল, তাই এটা প্রত্যেকটি হচ্ছে রুদ্ধ দল। অধ্যাদেশে দেখো এটাতে কি রয়েছে? ব্যঞ্জন রয়েছে। এটাতে কি রয়েছে? এটাতেই শুধুমাত্র স্বর রয়েছে।
এটাতেই শুধুমাত্র স্বর রয়েছে, তাই এটা মুক্ত দল। এখানে কি রয়েছে? দেশ, রুদ্ধ দল। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মূল কিন্তু আমাদের বিষয়। পরের উদাহরণগুলো দেখে নি। দেখো কি রয়েছে, অদ্ভুত রকম। তাহলে অদ্ভুত রকমে আমরা কি পাবো? প্রথমে কি পাচ্ছি? অদ, তারপরে কি পাচ্ছি? ভূত, তাই তো? অদ্ভুত র কম, র কম, কময় হসন্তর। দেখো অদ্ভুত র কম। তাহলে এখানে কি হবে? তাহলে অদ কি দল হবে? অদ হবে হচ্ছে আমাদের রুদ্ধ দল, ভূত হবে হচ্ছে আমাদের রুদ্ধ দল, র হবে আমাদের হচ্ছে মুক্ত দল, কম হচ্ছে আমাদের রুদ্ধ দল। কারণ এখানে প্রত্যেক কটাতে দেখো ব্যঞ্জন রয়েছে, এই যে ব্যঞ্জন, এই যে ব্যঞ্জন, এখানে কোনো স্বর নেই, শুধুমাত্র রয়েই একমাত্র আমাদের স্বর আছে। কি স্বর আসে? এই দেখো, রয় হসন্তর। রকে ভাঙলে আমরা কি পাই? রয় হসন্তর যোগ অ। বুঝতে পেরেছো? তার মানে এই র, তার শেষে কি পাচ্ছি? স্বর পাচ্ছি, তাই এটা মুক্ত দল। কেমন? পরেরটা দেখো, অবিশ্রান্ত। অবিশ্রান্তটা উচ্চারণ করো, কি করে করবো? অ বিশ শ্রান্ত। দেখো তাহলে কি করে আসবে? অ বিশ শ্রান্ত। অবিশ্রান্ত। এবার দেখো, এর বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি পাচ্ছি এখানে? দেখো, তাহলে এটা আমরা কি দল পাচ্ছি? এটা হচ্ছে আমাদের মুক্ত দল। প্রথমেরটা হচ্ছে মুক্ত দল, তারপর একটা বিষ রুদ্ধ দল, তারপরে কি পাচ্ছি? শ্রান, শ্রান কি দল? রুদ্ধ দল। তারপরে কি পাচ্ছি? ত, ত কি দল? ত হচ্ছে আমাদের মুক্ত দল। মিটে গেল ঝামেলা। অর্থাৎ তুমি কিভাবে উচ্চারণ করছো অবিশ্রান্ত, অবিশ্রান্ত, যা উচ্চারণ করছো সেই উচ্চারণের শব্দগুলো, সেই উচ্চারণের বর্ণগুলো, ধ্বনিগুলোকে তুমি কিন্তু এখানে লিখবে। ঠিক আছে? এরপরে দেখো আনন্দ। আনন্দটা তাহলে কিরকম করে হবে একটুখানি তোমরা দেখো তো, বা তোমরা জানাও কিরকম হবে আনন্দটা। আনন্দটা হবে হচ্ছে আ নন দো। কি বললাম? আ নন দো। তাহলে দেখো, তাহলে আ পাচ্ছি আমরা, তারপরে কি পাচ্ছি? আ নন, তারপরে কি পাচ্ছি? দ। তাহলে প্রথমটা কি দল হবে? প্রথমটা হবে হচ্ছে মুক্ত দল, তারপরেরটা নন, এটা কি হবে? রুদ্ধ দল, তারপরেরটা কি আছে? দ, তাই এটা কি দল হবে? এটা হবে হচ্ছে মুক্ত দল, কারণ এখানে দয়ের পরে দ হসন্তর যোগ অ আছে। পরেরটা দেখো কি রয়েছে? আকৃষ্ট। আকৃষ্টটা কিরকম করে হচ্ছে? দেখো, আকৃষ্ট, এরকম করে বলি না তো আমরা, কিভাবে বলি? আকৃষ্ট। তাহলে আকৃষ্ট, তাহলে আক, তারপরে কি পাচ্ছি? কৃষ, কৃষ, কয়রি, ক্রি, আক্রি, তাহলে কি পাচ্ছি? আকের পর ক্রি, আকৃষ্ট, আকৃষ্ট। দেখো, পেট কাটা মধ্যিনেশ্ব, যেটাকে আমরা মধ্যিনেশ্ব বলি, এবং ট, এটাকে কিন্তু আমরা একসঙ্গে উচ্চারণ করছি। বুঝতে পেরেছো? আকৃষ্ট, আকৃষ্ট। ঠিক আছে? পরেরটা দেখো, আপামর। আপামরে কি পাচ্ছি? দেখো, আ, তারপরে কি পাচ্ছি? পয়াকারে পা, তারপরে কি পাচ্ছি? আপা মর, ম রয় হসন্তর, আপামর। তাহলে এই প্রত্যেক কটা কি হবে? এটা হবে, প্রথমেরটা হবে হচ্ছে মুক্ত দল, তারপরেরটাও হবে হচ্ছে মুক্ত দল, তারপরেরটাও হবে হচ্ছে রুদ্ধ দল। মিটে গেল। আর এই আকৃষ্টের এইটা হবে হচ্ছে রুদ্ধ দল। এবার তোমাদের একটা হোম টাস্ক রইল, সেই হোম টাস্কটা কি? সেটা এই ভিডিওটি দেখতে দেখতেই জানাবে, কারণ এতগুলো জিনিস আমি করিয়ে দিয়েছি। তোমরা তাহলে আমাকে বলবে ক্রিটা কোন দল এবং পেট কাটা মধ্যে শয়টা এটা কোন দল, এই দুটো কোন দল, এটা আমাকে তোমরা জানাবে। দেখো, তাহলে এটা দেখে নিয়েছো ভালো করে। অদ্ভুত রকম, অবিশ্রান্ত, আনন্দ,
আকৃষ্ট, আপামর। ঠিক আছে, তাহলে আনন্দটা ভালো করে দেখো, আ নন দো, আ নন দো, মুক্ত, রুদ্ধ, মুক্ত। ঠিক আছে, এবার দেখো পরেরটা কি বলছে, আশ্রমিক। আশ্রমিক আমরা কিভাবে পাচ্ছি দেখো ভালো করে, আশ্রমিকে আমরা পাচ্ছি হচ্ছে আস, আশ, শ্র, তারপরে কি পাচ্ছি, মিক। তো সোজা কথা, তাহলে এটা কি হবে, প্রথমেরটা হবে হচ্ছে রুদ্ধ দল, তারপরেরটা হবে হচ্ছে মুক্ত দল, তারপরেরটা হবে হচ্ছে রুদ্ধ দল, হয়ে গেল আশ্রমিক। কেমন, ইচ্ছা পূরণ, তাহলে দেখো ইচ্ছা পূরণে কি আসছে, প্রথমে ইচ, তারপরে কি আসছে, ছা। ইচ্ছা কিভাবে উচ্চারণ করছি আমরা সেটা মাথায় রাখতে হবে, কিন্তু বারবার বলছি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিভাবে উচ্চারণ করছি এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছা, তারপরে পু, তারপরে কি আসবে, রন, র মূর্ধন্য। তাহলে প্রথমে কি পাচ্ছি, মুক্ত, প্রথমে পাচ্ছি হচ্ছে রুদ্ধ, তারপরে পাচ্ছি হচ্ছে মুক্ত, তারপরে পাচ্ছি হচ্ছে মুক্ত, তারপরে পাচ্ছি হচ্ছে রুদ্ধ। এই হচ্ছে আমাদের মূল বিষয়। তারপর একটা দেখো কি রয়েছে, ইন্দ্রদেব। ইন্দ্রদেবের উচ্চারণটা তোমরা একটুখানি ভালো করে এবার লক্ষ্য করো, কি হবে, ইন্দ্রদেব। ঠিক আছে, মানে ইন, তারপরে কি পাচ্ছি, দ্র, তারপরে কি পাচ্ছি, দেব। ঠিক আছে, তাহলে প্রথমে কি আসছে, প্রথমে আসছে হচ্ছে আমার রুদ্ধ দল, তারপরে আসছে হচ্ছে মুক্ত দল, তারপরে আসছে হচ্ছে রুদ্ধ দল। দেখো তারপরে কি আছে, ইষ্টিশান। ইষ্টিশান কিভাবে আসছে দেখো, ইস, তারপরে কি আসছে, টি, তারপরে আছে শান। তাহলে ইস, ইস, তাহলে এখানে কি হবে, এটা হবে হচ্ছে রুদ্ধ দল, পরেরটা হবে হচ্ছে মুক্ত দল, পরেরটা হবে হচ্ছে রুদ্ধ দল। পরেরটা দেখো কি রয়েছে, ঈর্ষা পরায়ণ। ঈর্ষা পরায়ণ, দেখো ঈর্ষা আমরা বলি না, বলি না, ঈর্ষা বলি না, ঈর্ষা একসঙ্গে উচ্চারণ করি। কিভাবে উচ্চারণ করি, ঈর্ষা কিন্তু আমরা একসঙ্গেই উচ্চারণ করি। তাহলে ঈর্ষা, প রা অন, প রা অন, অন্ত্যেষ্টিয় আর মূর্ধন্য। দেখো তাহলে ঈর্ষা, এটা তাহলে মুক্ত দল, প এটাও মুক্ত দল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি মুক্ত দল, তারপরেও আসছে হচ্ছে প আমাদের মুক্ত দল, তারপরে রাও আমাদের মুক্ত দল, তারপরে হচ্ছে আমাদের অন হচ্ছে আমাদের রুদ্ধ দল, হয়ে গেল মুক্ত, মুক্ত। দেখো ঈর্ষা, প রা অন, অন্ত্যেষ্টিয় দন্তেন্য। ঠিক আছে, তাহলে এই ঈর্ষা পরায়ণও কিন্তু আমাদের তোমার রুদ্ধ, মুক্ত, মুক্ত, মুক্ত এবং রুদ্ধ। ঠিক আছে, পরেরটা দেখো, ই গল, খুবই সোজা। প্রথমে আমি কি পাবো, প্রথমে আমি পাচ্ছি হচ্ছে ই, তারপরে কি পাচ্ছি, তারপরে পাচ্ছি হচ্ছে গল। তাহলে প্রথমেরটা হচ্ছে মুক্ত দল, পরেরটা হচ্ছে রুদ্ধ দল, ই গল। মানে প্রথমে হচ্ছে মুক্ত দল, ই গল, ই গল, ই একবার উচ্চারণ করছি, তারপরে গল উচ্চারণ করছি। বুঝতে পেরেছো? এইভাবে বিষয়টাকে কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে উত্তুঙ্গ। কি রয়েছে, উত্তুঙ্গ। উত্তুঙ্গটা কিভাবে উচ্চারণ করছি দেখো, উচ্চারণ করছি না এইভাবে, তারপরে কি আসছে, তারপরে আসছে তু, উত্তুঙ্গ, 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 এরকম করে বলি না, উত্তুঙ্গ, উত্তুঙ্গ। ঠিক আছে, উমাকান্ত, এটা খুব সোজা, দেখো উ মা কান তো, উ মা কান্ত। ঠিক আছে, উ মা কান্ত, মানে দেখো এখানে কিন্তু দুরকম ভাবে হবে। দেখো উ মা কান্ত, উ মা কান্ত, এটা ভাবো কোনো জায়গায় দেখবে, এটাও দেখতে পারবে। উ মা কা
তো এটাও দেখতে পারবে। উমাকান্ত, উমাকান্ত, ঠিক আছে। পরেরটা দেখো উর্বর, উর্বরে কি আছে দেখো, বর, দুটোই রুদ্ধ দল, এটাও রুদ্ধ এটাও রুদ্ধ, তাহলে এই দুটো দল কি দল হবে তোমরা তাহলে জানাও কমেন্ট করে, এতগুলো দেখিয়ে দিয়েছি, এটা তাহলে জানাও যে উত্তুঙ্গ এবং উমাকান্ত এই প্রত্যেকটি দল বিভাজন কি করে হবে, ঠিক আছে। উপরোল্লিখিত, মানে উপরোল্লিখিত, ঠিক আছে, উপরোল্লিখিত, ঠিক আছে। এইটা দেখো উপরোল্লিখিত কি হবে, উপ, তারপরে কি হবে রোল, উপরোল, তারপরে কি হবে উপরোল, উপরো। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি উপর উল্লিখিত, সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা না করিয়ে আমি এটা করাচ্ছি, দাঁড়াও এটাকে তোমাদেরকে করিয়ে দিই। সেটা হচ্ছে যে সবার আগে বোঝার চেষ্টা করো উপরোল্লিখিত মানে কি, উপরোল্লিখিত, উপরোল্লিখিত মানে কি, উপর উল্লিখিত, উপর যোগ উল্লিখিত, তাহলে হর্ষটা এইদিকে এসছে বলে রয় ওকার হয়ে গেছে, এটা কি হবে উপ রোল। ভালোভাবে বোঝার চেষ্টা করো, মানে এরকম হর্ষ লিখলে পো, তারপরে কি পাচ্ছি, তারপরে পাচ্ছি হচ্ছে আমি রোল, উপরোল, উপরোল, বুঝতে পেরেছ। তারপরে কি পাচ্ছি, তারপরে পাচ্ছি হচ্ছে লি, তারপরে পাচ্ছি হচ্ছে খি, তারপরে পাচ্ছি হচ্ছে তো। মুক্তদল, মুক্তদল, রুদ্ধদল, মুক্তদল, 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 বুঝতে পেরেছ। উপরোল্লিখিত কেমন। পরেরটা দেখো উত্থান, উত্থানে কি দেখো উচ্চারণটা কি করে হচ্ছে, দেখো ত আসছে, থয় থয় আছে কিন্তু উচ্চারণে দেখো কি আসছে, ত আসছে, তাহলে তটা আমাদেরকে লিখতে হবে। দেখো উত্থান, উত্থান কি আসছে এখানে, এখানে দেখো রুদ্ধদল, রুদ্ধদল, উরণচণ্ডী, উরণচণ্ডী, দেখো তারপরে কি পাচ্ছি রণ, চণ্ডী, চ ডি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এটা পাচ্ছি কেমন। দেখো ঔরঙ্গজেব, 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 তাহলে প্রথমে পাচ্ছি আমরা কি তারপরে কি পাচ্ছি অঙ্গ, উময় গয়, ঔরঙ্গ জেব, বর্গের জয়কার ব, বুঝতে পেরেছ। এবার দেখো কণ্ঠস্বর, তাহলে আমরা কিভাবে পাচ্ছি কণ্ঠস্বর, কণ্ঠস্বর বলি না কণ্ঠস বলি, এক ধাক্কায় যতটা উচ্চারণ করছি। প্রথমে কি বলি কণ্ঠস, ক দন্তের নয় ঠয় দন্তের স, কণ্ঠস, কণ্ঠস্বর, কণ্ঠস্বর, দুটোই হচ্ছে আমাদের রুদ্ধ দল, এটাও রুদ্ধ এটাও রুদ্ধ। এখানে আমরা কি দেখেছি, এটা হবে আমাদের মুক্ত, এটা হচ্ছে আমাদের মুক্ত, এটা হচ্ছে আমাদের মুক্ত, এটা হচ্ছে আমাদের রুদ্ধ, ঠিক আছে। এটা কিন্তু এইটার, ঠিক আছে। পরে দেখো কত কটা, মানে কতকটা, 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 দেখো কিরকম করে হচ্ছে, দেখো ক তক, তারপরে কি আসছে টা, তাহলে ক তক এবং টা। তাহলে দেখো এই ত্বকে দেখো কোনো স্বরধ্বনি নেই, কিন্তু কয়ে দেখো কিন্তু তোমার স্বরধ্বনি রয়েছে, হসন্তর নেই, টা এটা তো স্বরধ্বনি আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে মুক্ত, তারপরে পাচ্ছি হচ্ছে রুদ্ধ, তারপরে পাচ্ছি হচ্ছে মুক্ত। এটা হচ্ছে মূল বিষয়। দেখো 25টা উদাহরণ নিয়ে কিন্তু আমি এখানে আলোচনা করলাম, পুরো ভেঙে ভেঙে দেখালাম। বাড়িতে তোমাদের যে অনুশীলনীটাও আছে
সেখান থেকে এই উদাহরণগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু শিখে নাও, শিখে নিয়ে সেই অনুশীলনীগুলো, কোশ্চেন ব্যাংকগুলো, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখো ঠিক হচ্ছে কিনা, আমি যেগুলো করাচ্ছি সেটার সঙ্গে এটা মিলছে কিনা। যদি না মেলে আমার ভিডিওটি আরেকবার দেখো, আমার যে এর আগে যে থিওরিটা করিয়েছি সেই থিওরিটা ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো কনসেপ্টে যেন তোমাদের কোনো ঘাটতি থেকে না যায়। মানে বুঝতে হবে আমি যেভাবে পড়ছি এই পড়াশোনাটার মধ্যে আমার কনসেপ্টে কোনো ঘাটতি থাকছে না তো, এই জায়গাটা কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে। তাই প্রথমে তোমাদেরকে যেভাবে আমি দল কাকে বলে, মুক্ত দল কাকে বলে, মুক্ত দল কিভাবে তৈরি হয়, রুদ্ধ দল কিভাবে তৈরি হয়, মুক্ত দলকে কটা ভাগে ভাগ করা যায়, রুদ্ধ দলকে কটা ভাগে ভাগ করা যায়, এগুলো যখন তুমি বলছি বা পড়াচ্ছি, তাই পড়তে পড়তে তোমায় কিন্তু এই বিষয়টাও মাথায় রাখতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। আমি এটাকে ইউটিলাইজেশন করতে পারছি কিনা, আমি এটাকে হাতে কলমে প্র্যাকটিস করতে পারছি কিনা, তার জন্যই কিন্তু তোমাদের এই উদাহরণগুলো আমি করাচ্ছি। দেখার চেষ্টা করো পরেরটা কি রয়েছে, কমলাকান্ত। কি রয়েছে, উচ্চারণ করো, দেখো নিজেই বলতে পারবে, ক মো লা, তারপরে কিভাবে, কান্ত, কান্ত। ঠিক আছে, কদর্যতা, ক দোর, ক দোর জ তা। দেখো কর্ণপটহ, কর্ণপটহ তাহলে কিরকম হবে, উচ্চারণ করো, প্রথমে কি আসছে, কর, তাই তো, কর, তারপরে কি আসছে, নো, মানে মধ্যের ন, কর্ণ, পটহ, প টো হো, প প ট এবং হচ্ছে হ, কর্ণ প টো হো। তাহলে এটাই শুধুমাত্র কিন্তু আমাদের রুদ্ধ, বাদ বাকি সব আমাদের মুক্ত। ঠিক আছে, কীট পতঙ্গ, কর্ণ, কীট, কীট, দেখো কীট, সবার আগে এটা উচ্চারণ হচ্ছে। তারপরে কি পাচ্ছি, পতঙ্গ, প তো অঙ্গ। ঠিক আছে, তারপর এটা দেখো ক্লান্ত, কয় লয় আকার, দন্তের নয় হসন্তর, ক্লান, তারপরে কি পাচ্ছি, ত, ক্লান্ত। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমি প্রথমে পাচ্ছি হচ্ছে রুদ্ধ, তারপরে পাচ্ছি হচ্ছে মুক্ত। এখানে কি পাচ্ছি, রুদ্ধ, মুক্ত, মুক্ত, মুক্ত। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কমলাকান্ত, কমলাকান্ত, কমলাকান্ত। তারপরে দেখো কি পাচ্ছি, কদর্যতা, কদর্যতা। কর্ণপটে কি পাচ্ছি, কর, নো, প টো এবং হ। কীট পতঙ্গ, দেখো কীট পতঙ্গ। ঠিক আছে, ক্লান্ত, ক্লান্ত, মানে এই তটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি মুক্ত দল, এই ত কিন্তু তোমার মুক্ত দল, এই ত কিন্তু তোমার রুদ্ধ দল নয়। কেন নয়, আবার মনে করিয়ে দিই, ত মানে হচ্ছে তয় হসন্তর যোগ যোগ অ, কারণ শেষে হচ্ছে তোমার কি রয়েছে, স্বরধ্বনি রয়েছে, তাই এখানে কিন্তু ত কিন্তু তোমার কখনোই রুদ্ধ দল নয়। তোমরা কিন্তু ত দেখে ভাবে আরে এটা তো ব্যঞ্জন, আরে এটা ব্যঞ্জন মানে কি, ব্যঞ্জনের সঙ্গে তো স্বরধ্বনি আছে, সেই স্বরধ্বনিটা কিভাবে আছে, তাই হসন্তর যোগ মানে ত। ঠিক আছে, পরেরটা দেখিনি, দেখো কি রয়েছে, কুমার মঙ্গলম। কি মঙ্গলম বলছে, কুমার মঙ্গলম, কুমার মঙ্গলম। কুমার মঙ্গলমটা ব্যাপারটা কি দেখো, কু মার, তারপরে কি পাচ্ছি, মঙ্গলম, কুমার মঙ্গ, মঙ্গলম, কুমার মঙ্গলম। তাহলে দেখো মুক্ত, রুদ্ধ, মুক্ত, মুক্ত, রুদ্ধ। ঠিক আছে, কঠোপনিষদ, কি বলছে, কঠোপনিষদ, কঠোপনিষদ। তাহলে ক ঠো প নি সদ, মুক্ত, 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 রুদ্ধ।
কার্তিকেয়, দেখো কার্তিকেয়, কার্তিকেয়। এই কার্তিকটা একটু ভুল করলাম, কেওটা আমরা একসঙ্গে বলি না সাধারণত, কেওটাকে আমরা কিন্তু আলাদা করেই বলি, কে ও। ঠিক আছে, পরেরটা দেখো, কিন্নর দল। কি বলছে? কিন্নর দল। কিন্নর দলটা আমরা কিভাবে উচ্চারণ করছি দেখো, কিন্নর দলটা আমরা উচ্চারণ করছি কয় হর্ষই নয় হসন্তর, কিন। তারপরে কি উচ্চারণ করছি? নর, ন বয়সিন্নরয় হসন্তর, কিন নর। তারপরে কি বলছি? তারপরে বলছি দেখো দল, দ ল, কিন্নর দল। দলে কিন্তু দলও না, দল। ঠিক আছে, কিন্নর দল। ঠিক আছে, এরপরে দেখো ক্ষমতাবান। তাহলে প্রত্যেক কটাই কিন্তু এখানে তোমার কিন্নর দলে কিন্তু প্রত্যেক কটাই কিন্তু রুদ্ধ দল, কিন্নর দল। ক্ষমতাবান, ক্ষমতাবান দেখো কিভাবে করছি, খ, তারপরে কি করব ম, তারপরে কি করব তা, তারপরে কি করব বান। লাস্ট একটা রুদ্ধ দল, বাদ বাকি তিনটে হচ্ছে মুক্ত দল। কারণ প্রত্যেক কটার মধ্যেই কি রয়েছে? স্বরধ্বনি রয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। পরেরটা দেখো ক্ষিপ্রহস্ত। ক্ষিপ্রহস্তটা কিভাবে উচ্চারণ করছি দেখো, প্রথমে আমরা কি করছি? ক্ষিপ, কি হয় হচ্ছি পয় হসন্তর, ক্ষিপ। তারপরে কি করছি? প্র, তাই তো, ক্ষিপ প্র, পয় রফালা, প্র। তারপরে কি বলছি? ক্ষিপ প্র, তারপরে কি বলছি? হস, হ দন্তেশ্বয় হসন্তর, ক্ষিপ্র হস। তারপরে কি করলাম? কি বলছি? তো, শুধু ত। তাহলে আমরা কি দল পাচ্ছি এখানে? ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে কি পাচ্ছি? রুদ্ধ দল। তারপরে কি পাচ্ছি? তাহলে এই দলটার প্রথম যে দলটা, এটা হচ্ছে রুদ্ধ দল। তারপরে পাচ্ছি হচ্ছে পয়রফালা মুক্ত দল। তারপরে কি পাচ্ছি? রুদ্ধ দল। তারপরে কি পাচ্ছি? মুক্ত দল। ঠিক আছে, এরপরে দেখো খ্যাতিমান। খ্যাতিমানটা দেখো কিভাবে বলছি, খ্যাতিমান। দেখো তাহলে কি হবে আমাদের? খ্যা, তারপরে হচ্ছে তি, তারপরে হচ্ছে মান। খ্যা তি মান। মানটা হচ্ছে আমাদের রুদ্ধ দল। তাহলে প্রথমে হচ্ছে আমাদের মুক্ত দল, তারপরে হচ্ছে আমাদের মুক্ত দল, তারপরে হচ্ছে আমাদের রুদ্ধ দল। মিটে গেল ঝামেলা। তারপরেরটা দেখো কি রয়েছে, খই ভাজা। কি ভাজা? খই ভাজা। খই ভাজা কি? খ হর্ষই একসঙ্গে হবে, খই। তারপরে আমরা কি বলছি? ভাজা, ভাজা। ঠিক আছে, তা প্রত্যেক কটাই কিন্তু আমার এখানে মুক্ত দল। খইও মুক্ত দল, ভাও মুক্ত দল, যাও মুক্ত দল। গ্রামাঞ্চল, দেখো পরেরটা কি রয়েছে? গ্রামাঞ্চল। গ্রামাঞ্চলটা দেখো কি করে বলছি, প্রথমে কি বলছি? গ্রা, তারপরে কি বলছি? মান, তাই তো, ময়াকার দন্তের নয় হসন্তর, গ্রা মান। তারপরে কি বলছি? চল, চ লয়, লয় হসন্তর, গ্রা মান চল। এবার তাহলে দেখো এই গ্রামাঞ্চল যেখানে বলছি, গ্রামাঞ্চল মানে দেখো ইয় চয় লেখা আছে না গ্রামাঞ্চল বানানে, গয়রফলা আকার ময়াকার ইয় চয় ল। এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে ইয়টা যখন আমি উচ্চারণ করছি তখন সেটা কিন্তু এই ইয়টা অ্যাকচুয়ালি তোমার ন হবে। যখন আমরা উচ্চারণ করি তখন ইয় কিন্তু হয়ে যায় হচ্ছে দন্তের ন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে গ্রামাঞ্চল ইয় চয় যেটা রয়েছে মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এখানে আমার হয়ে গেছে দন্তের ন। ঠিক আছে, মানে এটা কিরকম লেখা রয়েছে? গ্রামাঞ্চল। এটা কি হয়ে গেছে? ন হয়ে গেছে। দেখো আমি লিখে দিয়েছি ইয় আমাদের
ন হবে। এরপরে দেখো গুরুজ্ঞান কি আসছে, গুরুজ্ঞান। গুরুজ্ঞান কিভাবে হবে দেখো বাবা, গুরুজ্ঞান বলছে কিন্তু, গুরুজ্ঞান, রুগ, গুয়ের পর রুগ, তারপরে জ্ঞান। দেখো রুগ জ্ঞান, এটা তোমাদের একটু ঠিক করে লিখে দিই। যখন আমরা গুরুজ্ঞানটা উচ্চারণ করছি তখন আমরা কি করে উচ্চারণ করছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। গুরুজ্ঞানটা আমরা উচ্চারণ করছি কি করে? গুরুজ্ঞানটা আমরা উচ্চারণ করছি হচ্ছে, দেখো রুগ জ্ঞান, রুগ, তারপরে আমরা বলছি জ্ঞান। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের মুক্তদল, পরেরটা হচ্ছে আমাদের রুদ্ধদল, তারপরেরটা হচ্ছে আমাদের রুদ্ধদল। কেন এইগুলো? তার কারণ প্রত্যেকটির শেষে দেখো কি রয়েছে, আমার ব্যঞ্জন রয়েছে। এটার শেষেও যেমন ব্যঞ্জন রয়েছে, এটার শেষেও ব্যঞ্জন রয়েছে। কিন্তু গুরু যখন বলছি, এই গুয়ের শেষে কি রয়েছে, হস্যু রয়েছে, তাই তো, মানে গ যোগ হস্যই, হস্যু। পরেরটা দেখো, দেখো কি রয়েছে, গুঞ্জন। কি রয়েছে আমার রয়েছে গুঞ্জন। গুঞ্জনটা কিরকম হবে, গয় হস্যু দন্তের নয় হসন্তর, গুণ। তারপরে কি বলছি, জন, তাহলে কি হবে, বর্গের জ দন্তের নয় হসন্তর, প্রত্যেক কটি রুদ্ধ, এটাও রুদ্ধ, তার পাশেরটিও রুদ্ধ। কেমন? এবার দেখো কি রয়েছে, ঘ্রাণেন্দ্রিয়। কি বলছে, ঘ্রাণেন্দ্রিয়। তাহলে কি লিখবো আমরা লিখবো হচ্ছে ঘ্রা, সবার প্রথমে ঘ্রা, তারপরে কি উচ্চারণ করছি, নেন, মানে মধ্যের নয় একার দন্তের ন, ঘ্রাণেন। তারপরে কি উচ্চারণ করছি, দ্রিয়, তারপরে দেখো দয়রফলা হস্যই অন্তিস্তীয়। ঠিক আছে, তাহলে এটা মুক্তদল, রুদ্ধদল, মুক্তদল। ঘৃত, তারপরে দেখো আমরা কি পাচ্ছি, ঘৃত। ঘৃত কিভাবে উচ্চারণ করি দেখো, ঘৃত আমরা করছি ঘৃ, তো দুটোই মুক্তদল, প্রথমটাও মুক্তদল, পরেরটাও মুক্তদল। এখানেও তাই, এখানে প্রথমটা হচ্ছে মুক্তদল ঘ্রা, তারপরেরটা হচ্ছে রুদ্ধদল, তারপরেরটা হচ্ছে দিয়, তারপরেরটা হচ্ছে মুক্তদল। চন্দ্রনাথ, চন্দ্রনাথে কি আসছে দেখো, চন, সবার প্রথমে কি আসছে, চন, তারপরে কি আসছে, দ্র, তারপরে কি আসছে, নাথ। তাহলে বলো তো নাথটা কোন দল হবে, রুদ্ধ দল হবে। তাহলে প্রথমটা কি দল হবে, প্রথমটা হবে রুদ্ধ দল, দ্র, দয়রফলা দ্র, দ্র হবে হচ্ছে আমাদের মুক্ত দল। ঠিক আছে, নাথ, থয় হসন্তর রয়েছে যেহেতু, থয় হসন্তর থাকে, এটা কি দল হবে, এটা হবে হচ্ছে রুদ্ধ দল। ব্যাস হয়ে গেল। তারপরে দেখো কি রয়েছে, চমৎকার। চমৎকারটা দেখো কি হবে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। চ, তারপরে কি বলছি, মত। এই ম খণ্ডেক্ত মানে অ্যাকচুয়ালি কি, হসন্তত্ব। তাহলে এই তটাকে কিন্তু তুমি ব্যাকেটে আমি লিখে দিলাম, ত মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি তোমার খণ্ডেক্ত, এটা ব্যাকেটে লিখে দিলাম। চমৎ কার, কয় আকার, রয় হসন্তর, চ মত, চ মত কার। ঠিক আছে, দেখো তাহলে দেখো চ আমাদের কি দল, মুক্ত দল, মত রুদ্ধ দল, কার রুদ্ধ দল। তাহলে মুক্ত, রুদ্ধ, রুদ্ধ, এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঘৃততে আমরা পেয়েছি ঘৃত, দুটোই মুক্ত দল, ঘ্রা নেন্দ্রিয়, মুক্ত, রুদ্ধ, মুক্ত। গুঞ্জনেও দেখো গুঞ্জন, দুটোই কিন্তু আমাদের রুদ্ধ দল। কেমন? পরেরটা দেখিনি এবং আমাদের শেষ দেখো, চা কোর বা কোর। তাহলে আমরা কি পাচ্ছি, চা
কর বা কর। কণ্ঠস্বর, দেখো এই কণ্ঠস্বরের আমরা কিন্তু আগে একটা করিয়েছি, নিজেরা বলো কণ্ঠস্বর কি হবে? কণ্ঠস্বর, কণ্ঠস্বর, ঠিক আছে? এটা নিজেরা করো, এটা কমেন্ট করো। আগেই আমি এই ধরনের একটা বলেছি, এটা কমেন্ট করো, জানাও, ঠিক আছে? কত কটা, এটাও দেখো আমরা করিয়েছি, কতকটা, কতক, তাহলে আমরা কি পাচ্ছি? ক তোক, তারপরে কি পাচ্ছি? টা। দেখো ঢাক ঢোল খুবই সোজা, ঢাক ঢোল, তাহলে ঢাক, তারপরে কি পাচ্ছি? ঢোল, ঢয় ওকার, লয় হসন্তর, তাহলে দুটোতেই আমরা কি পাচ্ছি? রুদ্ধদল, এটাতেও রুদ্ধদল পাচ্ছি, এটাতেও রুদ্ধদল পাচ্ছি। কতকটা, কতকটা, দেখো এখানে একটাতে করিয়েছি না, আছে কতকটা, দেখে নাও, কতকটা, কতকটা, এরকমই দেখো একটা, দেখো তোমাদের এখানে করানো হয়েছে, কতকটা, এটা দেখো এখানে রিপিট হয়েছে, ঠিক আছে? এই যে কতকটা, তাহলে ক হচ্ছে আমাদের মুক্তদল, তক হচ্ছে আমাদের রুদ্ধদল, টা হচ্ছে আমাদের মুক্তদল। আর এটা কমেন্ট করে তোমরা জানাও কণ্ঠস্বরটা তোমরা কিভাবে ভাগ করবে, কারণ স্বর দিয়ে তোমাদের আরেকটা জিনিসই কিন্তু আমাদের দলের মধ্যে করিয়েছি। তাহলে এই প্র্যাকটিসটা তোমাদেরকে করতে দিলাম, একটা হোমওয়ার্ক দিলাম জাস্ট ছোট্ট, এটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে যখন ভিডিওটি দেখবে অবশ্যই কিন্তু যেগুলো কমেন্ট করে জানাতে বলেছি অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দেখো তাহলে আজকে তোমাদের ব্যাকরণের একদম প্রথম যে চ্যাপ্টারটি দল ও দল বিশ্লেষণ তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো। তোমরা কি করবে? তোমাদের যে ব্যাকরণ টেক্সটটি রয়েছে সেই টেক্সট পাঠ্য বইটি পড়বে, তার পাশাপাশি এই ভিডিওটিও দেখবে। এই পড়া এবং শোনা এবং ভিডিওটি দেখা এটা যদি পাশাপাশি চলতে পারে তাহলে কিন্তু তোমাদের ব্যাকরণের দল ও দল বিশ্লেষণ বিষয়ে কোনো সমস্যা থাকবে না এবং কোনো কনসেপ্টেও কিন্তু তোমাদের কনসেপ্টটা তুমি বুঝতে পারছো না এইরকমও কিন্তু হবে না। আমার এই ভিডিওটি দেখলে তোমাদের কনসেপ্ট বা ধারণা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে, এইটুখানি আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি। তাই আজকে আমাদের দল বিষয়ের সমস্ত প্রশ্নোত্তর আলোচনা এখানেই শেষ হলো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ততদিন ভিডিওটি দেখো এবং পড়াশুনো চালিয়ে যাও। টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ক্লাসে।